বর্তমানে ভারতীয় মুসলিমদের সবথেকে পছন্দের নেতা আসাদুদ্দিন ওয়েসিকে চেনেন না, ভারতে এমন মানুষ খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন। এমনকি বাংলাদেশ ও পাকিস্তানেও এই নেতার অনেক ফ্যান ফলোয়ার রয়েছে। আর এই আসাদুদ্দিন ওয়েসির ছোট ভাই আকবর উদ্দিন ওয়েসি একবার বলেছিলেন, মাত্র 15 মিনিটের জন্য পুলিশ সরিয়ে নিলেই ভারতবর্ষের 100 কোটি হিন্দুকে দেখে নেবেন তিনি। हम 25 करोड़ है ना, तुम 100 करोड़ है ना, 15 मिनट के लिए पुलिस को हटा लो, बता लेंगे किसमें हिम्मत है, कौन ताकत है। এছাড়া আসাদুদ্দিন ওয়েসি নিজেও কখনো বলেন যে তার গর্দানে তলোয়ার রাখলেও সে কখনো বন্দে মাতরম ও ভারত মাতা কি জয় বলবেন না। अगर तुम मेरी गर्दन पर तलवार भी रख दोगे तो खुदा की कसम सिवाय कलमे के कोई नारा नहीं निकलेगा हमारी जबान से। আবার কখনো তিনি বলেন, এমন একটা দিন আসবে যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবেন একজন হিজাব পরা মুসলিম নারী। আবার কখনো তার রাজনৈতিক মঞ্চ থেকে ভেসে আসে পাকিস্তান জিন্দাবাদের সুর। আর এ সমস্ত বিতর্কিত বয়ানবাজির কারণে এই নেতা সব সময় থাকেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। আসাদুদ্দিন ওওয়াইসি এবং আপনারা জানলে অবাক হবেন, এই দুই ওবেসি ভাইয়ের এ ধরনের বিতর্কিত ভাষণের পেছনে এক ভয়ঙ্কর কালো ইতিহাস রয়েছে, যা শুনলে নাস্তিক ও সেকুলার হিন্দুরাও ভিতর থেকে শিউরে উঠবে। আসলে ওবেসির পার্টি AIMIM কিন্তু ভারতীয় জনতা পার্টি বা বিজেপির থেকেও প্রায় 52 বছরের পুরনো। আর 1948 সালের পূর্বের এই MIM পার্টির ইতিহাস এতটাই পৈশাচিক, যার উপর ভিত্তি করে রাজাকার নামের একটি আস্ত সিনেমা পর্যন্ত তৈরি হয়েছে। যেই ওবেসি আজ সংবিধানের দোহাই দিয়ে সেকুলারিজমের কথা বলে, অথচ একটা সময় ছিল যখন এই MIM পার্টির ক্যাডাররা অবাধে অপহরণ করে ধর্মান্তরিত করত। এমনকি বন্ধুরা জানলে অবাক হবেন, ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরেও হায়দ্রাবাদের হিন্দুদের কাছ থেকে মধ্যযুগীয় কায়দায় জিজিয়া কর আদায় করা হতো। 1944 সাল থেকে 1948 সালের মধ্যে সমগ্র হায়দ্রাবাদ জুড়ে হিন্দুদের উপর 10টিরও বেশি পরিকল্পিত চালানো হয়েছিল, যার কারণে প্রাণ হারিয়েছিলেন হাজার হাজার নিরীহ হিন্দু। শেষ পর্যন্ত এই রাজাকারদের আস্পর্ধা এতটাই বেড়ে যায় যে তারা ভারতের ভূখণ্ডের ভেতরে থেকেই হায়দ্রাবাদকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করার জন্য খোদ ভারত রাষ্ট্রের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করেছিল। তাহলে বন্ধুরা, এখন সব থেকে বড় প্রশ্ন, হায়দ্রাবাদের কুখ্যাত রাজাকারদের পার্টি MIM এর দায়িত্ব আজ ওবেসি পরিবারের হাতে কিভাবে আসলো? এই কাহিনীর মূল খলনায়ক তথা চরমপন্থী রাজাকার কাশিম রিজভির সাথে আসাদুদ্দিন ওয়েসির ঠাকুরদার কি সম্পর্ক ছিল? কেন ওয়েসির ঠাকুরদাকে 1958 সালে ভারত সরকার 11 মাসের জন্য জেলবন্দি করেছিলেন? এবং কিভাবে এক সময়ের নিষিদ্ধ এই MIM পার্টি আজ নতুন রূপে ভারতের রাজনীতিতে সক্রিয় হয়ে উঠল? এই সমস্ত প্রশ্নের তথ্যসহ উত্তর পাবেন আজকের এই ভিডিওতে, এবং আপনারা জানতে পারবেন ইতিহাসের এমন এক লুকিয়ে রাখা অধ্যায় যা ভারতবর্ষের 90% মানুষ এখনও জানে না। তবে বন্ধুরা, এই চরম সত্যকে বিস্তারিতভাবে জানতে আমাদেরকে সময়ে অনেকটাই পেছনে যেতে হবে। এই কাহিনীর শুরুয়াত হয়েছিল 1927 খ্রিস্টাব্দে। তখন ভারতবর্ষ ব্রিটিশদের দ্বারা শাসিত হলেও সমগ্র ভারতে ব্রিটিশদের প্রত্যক্ষ শাসন ছিল না। সেই সময় ভারতীয় উপমহাদেশ জুড়ে 562টির মতন ছোট বড় দেশীয় রাজ্য ছিল, যেগুলো শাসনভার ছিল বিভিন্ন রাজা মহারাজা এবং নবাবদের হাতে। আর এই রাজ্যগুলোর মধ্যে আয়তন, অর্থব্যবস্থা এবং ক্ষমতার দিক দিয়ে সবথেকে বড় এবং প্রভাবশালী ছিল হায়দ্রাবাদ। ভারতের একদম পেটের ভেতর অবস্থিত এই রাজ্যটির তৎকালীন আয়তন ছিল প্রায় 2,14,000 বর্গ কিলোমিটার। বর্তমান ভারতের সম্পূর্ণ তেলেঙ্গানা রাজ্য ছাড়াও অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র এবং কর্ণাটকের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বিস্তৃত ছিল এই বিশাল রাজ্য। তবে ভৌগোলিক দিক দিয়ে এই রাজ্য যতটা বিশাল ছিল, এর ভেতরে সামাজিক সমীকরণ ছিল ঠিক ততটাই জটিল। হায়দ্রাবাদের তৎকালীন শাসক মীর ওসমান আলী খান একজন মুসলিম হলেও রাজ্যের প্রায় 85% প্রজাই ছিলেন হিন্দু। কিন্তু নিজামের শাসনকালে এই সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের সাথে চরম বৈষম্য ও ভেদভাব করা হতো। রাজ্যের বড় বড় প্রশাসনিক পদ, পুলিশ এবং সেনাবাহিনীতে একচেটিয়াভাবে কেবল মুসলিমদেরকেই নিয়োগ দেওয়া হতো। সহজভাবে বলতে গেলে মাত্র 15% সংখ্যালঘু জনসংখ্যা 85% সংখ্যাগরিষ্ঠ মানুষের উপর শাসন পরিচালনা করত। আর ঠিক এই সময়কালেই RSS সহ বিভিন্ন হিন্দু সংগঠনগুলো সমগ্র ভারত জুড়ে হিন্দুদের একত্রিত করে হিন্দু জাগরণের কাজ চালিয়ে যাচ্ছিল। এর একটি বড় প্রভাব গিয়ে পড়ে হায়দ্রাবাদেও। রাজতন্ত্রের অবসান ঘটিয়ে সাধারণ মানুষ ধীরে ধীরে গণতন্ত্রের দাবি তুলতে শুরু করে। আর এ সমস্ত দাবি নিয়ে হায়দ্রাবাদেও বিভিন্ন হিন্দু সংগঠন গড়ে উঠতে শুরু করে।
আর এই গণজাগরণ দেখে হায়দ্রাবাদের নিজাম এবং উচ্চপদস্থ মুসলিম অভিজাত শ্রেণীর মনে এক গভীর ভয়ের সৃষ্টি হয়। তারা বুঝতে পারেন 85% হিন্দু প্রজা যদি একজোট হয়ে গণতন্ত্রের আন্দোলন শুরু করে তবে নিজামের হুকুমত ধুলোর সাথে মিশে যাবে এবং শাসন ক্ষমতা চলে যাবে সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের হাতে। আর এই আশঙ্কা থেকেই 1927 সালে একটি মাস্টার প্ল্যান তৈরি করা হয়। তৎকালীন কট্টরপন্থী নেতা নবাব মাহমুদ নওয়াজ খান এবং নিজাম ওসমান আলী খান মিলে গড়ে তোলেন একটি নতুন সংগঠন যার নাম মজলিস-ই ইত্তেহাদুল মুসলিমিন বা MIM। প্রথম দিকে এটিকে একটি সামাজিক সংগঠন বলা হলেও পর্দার আড়ালে এই সংগঠনের মূল উদ্দেশ্য ছিল সম্পূর্ণ আলাদা। এই সংগঠনের সদস্যদের মূল কাজ ছিল গ্রামে গ্রামে গিয়ে সংখ্যালঘু হিন্দুদের মনে ভয়ভীতি প্রদর্শন করা, তাদের জোরপূর্বক নিজামের প্রতি আজীবন অনুগত রাখা এবং প্রয়োজনে ধর্মান্তরিত হতে প্ররোচনা দেওয়া। মূলত হায়দ্রাবাদে আজীবন নিজামের হুকুমত বজায় রাখা এবং গণতন্ত্রকে আটকানোর ঢাল হিসেবেই MIM নামের এই কট্টরপন্থী সংগঠনের জন্ম হয়েছিল। তবে এই সংগঠনের শীর্ষ নেতৃত্ব সহ হায়দ্রাবাদের নিজাম ভালো করে জানতেন যে যদি রাজ্যের 85% হিন্দু জনসংখ্যার উপর তাদের শাসন ব্যবস্থা চিরকাল টিকিয়ে রাখতে হয় তবে সবার আগে রাজ্যের 15% মুসলিম সম্প্রদায়কে এমনভাবে ব্রেন ওয়াশ করতে হবে যেন তারা কোনো দিন নিজামের একনায়কতন্ত্রের বিরুদ্ধে টু শব্দটিও করতে না পারে। আর এই উদ্দেশ্য সফল করতেই ময়দানে এগিয়ে আসেন নবাব বাহাদুর ইয়ার জং নামের এক কট্টরপন্থী নেতা, যিনি 1938 সালে এই চরমপন্থী সংগঠনের সভাপতি নিযুক্ত হন। আর এই কট্টরপন্থী নেতা সভাপতি হয়েই হায়দ্রাবাদের মুসলিমদের উগ্রপন্থায় দীক্ষিত করার জন্য আন আল মালিক নামের এক বিতর্কিত তথ্য প্রচার করা শুরু করেন, যার মূল কথা ছিল হায়দ্রাবাদের হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ হলেও শাসনের চূড়ান্ত অধিকার একমাত্র মুসলিমদের হাতেই থাকবে, কারণ তারাই এই ভূমির প্রকৃত মালিক। এমনকি এখানেই শেষ নয়, এই কট্টরপন্থী নেতা মজলিস-ই তাবলিগ-ই ইসলাম নামের একটি বিশেষ সংগঠন গড়ে তোলেন। এই সংগঠনের মূল লক্ষ্য ছিল হায়দ্রাবাদের প্রত্যন্ত গ্রামগুলোতে গিয়ে নিম্ন বর্ণের হিন্দুদের বিভিন্ন প্রলোভন ও চাপের মুখে ফেলে ইসলাম ধর্মে দীক্ষিত করা, যাতে সকৌশলে হায়দ্রাবাদের মুসলিম জনসংখ্যার অনুপাত বাড়িয়ে নেওয়া যায়। এমনকি বন্ধুরা আপনারা জানলে অবাক হবেন, 1938 সালের দিকে হায়দ্রাবাদের বিভিন্ন স্কুল কলেজে হিন্দু ছাত্রছাত্রীরা যখন বন্দে মাতরম গান গাওয়া শুরু করে তখন এই কট্টরপন্থী নেতা খোদ নিজামের কাছে গিয়ে নালিশ করেন বন্দে মাতরম গানটি নাকি তাদের ধর্মীয় ভাবাবেগে চরম আঘাত করে। তাই এই কট্টরপন্থী নেতা বাহাদুর ইয়ার জংকে তুষ্ট করার জন্য নিজাম তৎক্ষণাৎ রাজ্যের সমস্ত স্কুল এবং কলেজে বন্দে মাতরম গান গাওয়ার উপর সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা জারি করেন। এছাড়া এই নেতা 1940 সালের দিকে হায়দ্রাবাদের বিভিন্ন প্রকাশ্য জনসভায় বুক ফুলিয়ে বলেছিলেন যে হায়দ্রাবাদের সার্বভৌমত্ব কোনো সংখ্যাগরিষ্ঠ ভোট ব্যাংকের উপর নির্ভর করে না এবং এখানে কোনো ধরনের গণতন্ত্র মেনে নেওয়া হবে না। তার স্পষ্ট হুঙ্কার ছিল এই মাটি মুসলিমদের তরবারি দিয়ে অর্জিত এবং এখানে চিরকাল মুসলিমরাই শাসন করবে। কিন্তু 1944 সালে এই কট্টরপন্থী MIM নেতা বাহাদুর ইয়ার জংয়ের আকস্মিক অকাল মৃত্যু হলে এই ঐতিহাসিক কাহিনীর মূল খলনায়ক তথা কুখ্যাত রাজাকার কাশিম রিজভির এন্ট্রি হয়। এই চরমপন্থী নেতা প্রথম জীবনে তৎকালীন হায়দ্রাবাদের লাতুর অঞ্চলের একজন নামকরা আইনজীবী ছিলেন। তবে MIM পার্টিতে যোগ দেওয়ার পর তিনি একটি চাল চালেন। তিনি তার সমস্ত সম্পত্তি পার্টি ফান্ডে দান করে দেন। তার এই চরম ত্যাগ দেখে নিজাম এতটাই আপ্লুত হন যে রাতারাতি তাকে সিদ্দিক-ই ডেকান উপাধিতে ভূষিত করে MIM পার্টির সভাপতি নিযুক্ত করেন। আর এই চরমপন্থী কাশিম রিজভি MIM দলের সর্বোচ্চ ক্ষমতায় বসার পর সমগ্র হায়দ্রাবাদ এক ভয়ঙ্কর সাম্প্রদায়িকতার কালো ধোঁয়ায় ঢেকে যেতে শুরু করে। সভাপতি হয়েই তিনি সর্বপ্রথম MIM পার্টির উগ্র ও ধর্মান্ধ ক্যাডারদের একত্রিত করে গড়ে তোলেন রাজাকার নামের একটি নৃশংস সশস্ত্র আধা সামরিক বাহিনী, যার সদস্য সংখ্যা ছিল 2 লক্ষেরও অধিক। এবং এই রাজাকার বাহিনী গড়ে তোলার মূল উদ্দেশ্য ছিল হায়দ্রাবাদের সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের আন্দোলনকে কঠোরভাবে দমন করা এবং তাদের দাবিয়ে রাখা। আসলে 1946 সালের শেষের দিকে যখন ব্রিটিশদের ভারত ছেড়ে চলে যাওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত হয়ে যায় তখন হায়দ্রাবাদের নিজামের প্রবল ইচ্ছা ছিল হায়দ্রাবাদকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করার, কিন্তু ভৌগোলিক দূরত্বের কারণে এমনটা অসম্ভব ছিল। পরবর্তীতে পাকিস্তানের মুসলিম লীগ নেতাদের আশ্বাসে নিজাম হায়দ্রাবাদকে একটি সম্পূর্ণ স্বাধীন
ইসলামিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করেন। কিন্তু তার এই স্বপ্নের সবচেয়ে বড় বাধা ছিল রাজ্যের সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায়। আর হিন্দুদের এই গণ আন্দোলনকে নিষ্ঠুরভাবে দমন করার জন্যই কাশিম রিজভী গঠন করেছিলেন কুখ্যাত রাজাকার বাহিনী। এই আন্দোলন দমন করতে গিয়ে রাজাকাররা হায়দ্রাবাদের হিন্দুদের উপর যে পরিমাণ অমানবিক অত্যাচার চালিয়েছে তা আমার এই ক্ষুদ্র ভিডিওতে বিস্তারিতভাবে তুলে ধরা অসম্ভব। তারপরেও সংক্ষেপে বলে রাখি, অপহরণ, বলপূর্বক ধর্মান্তরণ সহ বেশ কয়েকটি তার ঘটনা ঘটে, যে কারণে কয়েক হাজার সাধারণ হিন্দু প্রাণ হারিয়েছিল। এমনকি বন্ধুরা জানলে অবাক হবেন, রাজাকার সদস্যরা হায়দ্রাবাদের হিন্দুদের কাছ থেকে অরঙ্গজেবের শাসনামলের মতন জিজিয়া কর আদায় করত, তাও আবার ভারত স্বাধীন হওয়ার পর। কিন্তু খুব শীঘ্রই নিজাম ও তার রাজাকার বাহিনীর পাপের ঘোড়া পূর্ণ হয়ে যায়। হায়দ্রাবাদের এই অরাজকতা বন্ধ করতে ভারতের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল এক ঐতিহাসিক সামরিক অভিযানের সিদ্ধান্ত নেন। 1948 সালের 13 সেপ্টেম্বর ভারত সরকার আনুষ্ঠানিকভাবে অপারেশন পোলো শুরু করে। মাত্র 109 ঘন্টার এই অভিযানে ভারতীয় সেনাবাহিনী সম্পূর্ণ হায়দ্রাবাদকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসে। ভারতের পরাক্রমের সামনে নতি স্বীকার করে হায়দ্রাবাদের নিজাম এবং কুখ্যাত রাজাকার কাশিম রিজভী ভারতের কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এরপর সেই রাজাকারদের নেতা কাশিম রিজভীকে ভারত সরকার গ্রেফতার করে এবং তাকে দীর্ঘ 9 বছর বন্দী রাখা হয়। একই সাথে মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন বা MIM সংগঠনটিকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়। কিন্তু দীর্ঘ 9 বছর জেলে রাখার পর 1957 সালে কাশিম রিজভীকে একটি বিশেষ শর্তে মুক্তি দেওয়া হয় যে সে ভারত ত্যাগ করে পাকিস্তানে চলে যাবে। তবে ভারত ছেড়ে পাকিস্তান যাওয়ার আগে রাজাকার কাশিম রিজভী MIM সংগঠনের উচ্চ পদস্থ নেতাদের নিয়ে একটি জরুরি বৈঠক ডাকেন। আর সেই বৈঠকেই তিনি দলের ভবিষ্যৎ পরিচালনার সম্পূর্ণ দায়িত্ব তুলে দেন দলের অত্যন্ত বিশ্বস্ত এবং অনুগত এক ব্যক্তির হাতে। আর আপনারা জানলে অবাক হবেন, পেশায় আইনজীবী সেই ব্যক্তি আর কেউ নন, তিনি হলেন আব্দুল ওয়াহিদ ওয়েসি, যিনি আমাদের সকলের পরিচিত আসাদুদ্দিন ওয়েসির ঠাকুরদা। কিন্তু ওয়েসির ঠাকুরদা যখন এই সংগঠনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন, তখন চরমপন্থী কার্যকলাপের দায়ে দলটির উপর ভারত সরকার সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করে রেখেছিল। তাই ওয়েসির ঠাকুরদা খুব ভালোভাবেই বুঝতে পেরেছিলেন যে স্বাধীন গণতান্ত্রিক ভারতের বুকে এই দলকে টিকিয়ে রাখতে হলে এই দলের মাথা থেকে চরমপন্থার ট্যাগ আগে সরিয়ে ফেলতে হবে। তাই দীর্ঘ আইনি লড়াইয়ের পর তিনি মূল MIM দলের আগে শুধুমাত্র অল ইন্ডিয়া শব্দটি যুক্ত করেন এবং ভারত সরকারের কাছে প্রমাণ করার চেষ্টা করেন যে এই সংগঠন এখন থেকে ভারতের সংবিধান মেনেই চলবে এবং এখানে চরমপন্থার কোনো স্থান নেই। আর এভাবেই কাগজে কলমে রাজাকারদের সংগঠন বদলে হয়ে যায় আজকের AIMIM। তবে খাতা কলমে দলের নাম আদর্শ বদলে ফেললেও ভেতরের নেতাকর্মীদের মানসিকতা মোটেও পরিবর্তন হয়নি। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই ওয়েসির ঠাকুরদা বিভিন্ন জনসভায় একের পর এক অত্যন্ত উস্কানিমূলক ও উগ্র বক্তব্য রাখতে শুরু করেন। আর এই সাম্প্রদায়িক উস্কানির কারণে আবারও একবার হায়দ্রাবাদের শান্ত পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে এবং পরিস্থিতি তৈরি হয়। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎকালীন ভারত সরকার কড়া পদক্ষেপ নেয়। সাম্প্রদায়িক সম্প্রীতি ভঙ্গ, উস্কানিমূলক ভাষণ এবং লাগানোর চেষ্টা সহ একাধিক গুরুতর ধারায় মামলা রুজু করে ওয়েসির ঠাকুরদাকে গ্রেফতার করা হয় এবং দীর্ঘ 11 মাস তাকে জেলবন্দি করে রাখা হয়। পরবর্তীতে তার মৃত্যুর পর এই দলের হাল ধরেন তার পুত্র সালাউদ্দিন ওয়েসি। তিনি দীর্ঘ সময় সংগঠনের নেতৃত্ব দেন এবং দলটিকে রাজনৈতিকভাবে আরও মজবুত করার চেষ্টা করেন। আর সালাউদ্দিন ওয়েসির পর সবশেষে এই দলের দায়িত্ব এসে পৌঁছায় তার ওই পুত্র আসাদুদ্দিন ওয়েসির হাতে। আর এভাবেই প্রজন্মের পর প্রজন্ম ধরে রাজাকারদের পুরনো ঐতিহ্যবাহী এই সংগঠনটি আজকের ভারতের রাজনীতিতে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। যাই হোক বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাই ভিডিওটি লাইক করতে এবং নতুন দর্শক হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই বাই বন্ধুরা। জয় হিন্দ, জয় ভারত।